দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে শুক্রবারের 7 দিন মানে সংসারের গল্প। অর্থ অনর্থের মূল নাকি অর্থ সকল সুখের মূল? এই কারণে বলা হয় যে একটি প্রবাদ আছে, অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়। তার মানে অর্থ থাকলে বা টাকা পয়সা বেশি থাকলে কি সংসারে বেশি সুখ হয়, আর টাকা পয়সা না থাকলে কি সংসারে অশান্তি হয়? প্রশ্নটা এই কারণে করছি যে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটি ব্যাংকার দম্পতিকে, যারা ব্যাংকে চাকরি করেন, অনেক টাকা পয়সা সবসময় নাড়াচাড়া করেন, তাদেরকে অনেক টাকা পয়সা, এসব নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন আকরাম উদ্দিন এবং তার সহধর্মী ফাহমিদা মান্নান মৌসুমী। দুজনই ব্যাংকে চাকরি করেন, অনেক টাকা পয়সা ডিল করতে হয়। ব্যাংকারদেরকে অনেক টাকা পয়সা আসলে ব্যাংকাররা আসলে অন্যের টাকা পয়সা নিয়েই নাড়াচাড়া করে বেশি। আচ্ছা। এবং ব্যাংকার হচ্ছে অন্যের কাস্টোডিয়ান। রাইট। হ্যাঁ, অন্যের টাকা পয়সা কিভাবে প্রপারলি আমরা কাস্টোডিতে রাখবো সেটাই ব্যাংকারদের কাজ বেসিক্যালি। আর এর বিনিময়ে আমাদের মাস শেষে যে বেতন সেটাই। ব্যাংকার হলেই অনেক টাকা পয়সা মালিক, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, সংসারে সুখী হবার জন্য টাকা পয়সা কতটা জরুরি আসলে? সংসারের জন্য তো টাকা পয়সা এখন যেই সময়টা যাচ্ছে, যে অস্থির সময়টা যাচ্ছে, বা দৈনন্দিন জীবনে যে ধরনের মূল্য বৃদ্ধি আমরা দেখি, সেটা চিন্তা করলে তো এখন সংসারে টাকা পয়সার প্রয়োজন আগের থেকে অনেক বেশি। কারণ আগে যেমন আমাদের মা চাচিরা যেরকম তাদেরকে একটা ছকে বেঁধে দিলে সেই ছক মেনটেন করে চলতে পারতো, কিন্তু এখন যেই অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি বা যে কোন ধরনের দৈনন্দিন জীবনের যে চাহিদাগুলো বেড়েছে, সেটার সাথে চিন্তা করলে এখন দেখা যায় চাহিদার তুলনায়ও আমাদের দেখা যায় একটা মানে একদম হাঁপিয়ে ওঠার মতো একদম। সেক্ষেত্রে আমাদের বেটার হাফরাই বলতে পারবে ওনারা আমাদেরকে কতটুকু ভালো রেখেছেন বা আমরা ওনাদেরকে কতটুকু স্যাটিসফাই। আপনারা দুজনেই ব্যাংকে চাকরি করেন, সেক্ষেত্রে তো একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না আসলে? সেক্ষেত্রে আমার ডিপেন্ডেন্সি তো অবশ্যই আছে। বেসিক্যালি একটা ইকুইলিব্রিয়াম আছে। হ্যাঁ, যে ইকুইলিব্রিয়ামটা হচ্ছে যে টাকা পয়সা এবং সুখ, এই দুইটার একটা ইকুইলিব্রিয়াম আছে। আচ্ছা আচ্ছা। তো এইটা একটা মেনটেন করা, এইটা ভেরি টাফ ব্যালেন্স মেনটেন করা, ইকুইলিব্রিয়াম যেই পয়েন্টটা আছে সেই পয়েন্টে যাওয়াটা। তো আমরা সেইটাই প্রতিদিন সেইটা নিয়েই ফাইট করছি, এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে ঠিক রাখার জন্য। যেটা বললেন সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেটার সাথে আমাদের ইনকাম আয় বৃদ্ধি, পাশাপাশি খরচের যে সামঞ্জস্য এবং পারিবারিক সুখ, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা সমন্বয় করা এখন খুব কঠিন না, কঠিন আমি বলবো না, এটা সবসময় একই রকমই ছিল। এখন যেটা হচ্ছে যে আমরা আমাদের সবারই কাজ হচ্ছে এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে, এই টাকা পয়সার যেই ব্যাপারটা সংসার চালানোর জন্য, তার সাথে আমাদের পারিবারিক সুখের যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আছে এটাকে এক বিন্দুতে রাখা, এবং কখনো এটা আপ ডাউন করে, এবং সেই আপ ডাউনটাকে একই জায়গায় স্থির রাখতে পারাটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ সবার। তার মানে টাকা পয়সার সঙ্গে সুখের একটা সম্পর্ক আছে? অবশ্যই আছে। তাহলে অর্থই অনর্থের মূল, এই প্রবাদ এলো কেন? অর্থই অনর্থের মূল এই প্রবাদটা কথা পরে বলি, আগে আপনাকে বলি যেটা টাকা পয়সার সাথে যে সুখের ব্যাপারটা, এটার জন্য সোশ্যাল মিডিয়াও অনেকটা দায়ী আমি বলবো। কারণ দেখা যাচ্ছে আমাদের এখন যে বর্তমান লিভিং স্টাইল, সেটাকে খুব বেশি ইনফ্লুয়েন্স করা হয় বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে। ইভেন অনেকে পার্সোনালিও হয়তো কেউ যে যেখানে বেড়াতে যাচ্ছে ছবি শেয়ার করছে, কেউ ফ্রিকুয়েন্টলি রেস্টুরেন্টে খাচ্ছে, উইকেন্ডে বাইরে না গেলেই না। তো এই যে ট্রেন্ডটা এসছে, এটার সাথে দেখা যাচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা তারও নিচে যারা আছেন, তাদের ওই মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের সাথে এই যে একটা খাপ খাওয়ানোর যে একটা আলাদা চেষ্টা, অন্যের মতো হতে চাওয়া অনেকটা, এটা বলতে পারেন। তো সেখান থেকে দেখা যায় স্যাটিসফ্যাকশনটা লেভেলটা কমে যায় তখন, বা স্যাটিসফ্যাকশনটাকে মিট করার জন্য তখন দেখা যায় একটা সুপ্রিম একটা চেষ্টা চলতে থাকে। তখন দেখা যায় সংসারে থাকে একটা দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব কাজ করে। তার মানে এই যে একটা কি বলে যে আপনার প্রভোগ করে,
সোশ্যাল মিডিয়া বা মিডিয়া প্রভোগ করে যে আমার এইটা না হলেই নয়, মানে এই যে বলে না বিজ্ঞাপন কি করে, বিজ্ঞাপনকে অ্যাডভার্টাইজমেন্টের যে ছোট শব্দ অ্যাডভার্ট করে, মানে তাকে মনোসংযোগ আকর্ষণ করে, তোমার এইটা না হলে ওইখানে তুমি না গেলে মিস করবে, Exactly. এই যে এই রেস্টুরেন্টে না খাইলে তুমি মিস করবা। তখন যার এটা অ্যাচিভ করবার অ্যাবিলিটি নাই সেও তখন কোনো না কোনোভাবে চেষ্টা করে, Exactly, এবং এই যে একটা চেষ্টা করে মানে এটা পেতেই চায়, এক্স্যাক্টলি। এই কারণে কি মানুষ এখন কারাপশনের দিকে যাচ্ছে, বাট এরকম? ওয়েল, করাপশনের দিকে যাচ্ছে এটার সংজ্ঞাটা আমাদের কাছে ডিফারেন্ট, আমার কাছে ডিফারেন্ট। সেটা হচ্ছে যে পারিবারিক শিক্ষা অনেক বড় ব্যাপার। এখন যারা করাপশনে আছেন ওনারা যখন ওনাদের আর্লি চাইল্ডহুড ছিল তখন কিন্তু ইয়ে ছিল না, এই সোশ্যাল মিডিয়া ছিল না, রাইট, তাই না? সেভাবে ছিল না। সোশ্যাল মিডিয়া ভালোভাবে এসছে লাস্ট 10 ইয়ার্স, বাট ওনারা তো গ্রোম আপ হয়েছেন এর আগ থেকে। রাইট। তো পারিবারিক শিক্ষা একটা বড় ব্যাপার, এবং এটা তো এখনই নতুন না, এটা আগেও ছিল, করাপশন যুগে যুগেই ছিল, যুগে যুগে করাপশন ছিল, তখন মাত্রাটা হয়তো কম ছিল। তো এখন যেটা হয়েছে যে অথবা এখন জানা যায় বেশি, এখন জানা যায় বেশি, তার চেয়েও বড় কথা হচ্ছে যে এখন মানুষের চাহিদা বেশি। আচ্ছা, তো সেই কারণে এখন পারিবারিক শিক্ষাটা হয়তো সেভাবে হয়নি, এই কারণে লোকজন করাপশনের দিকে বেশি ঝুঁকছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে ঝুঁকতে হচ্ছে বিকজ চেইন অফ কমান্ড আছে একটা ব্যাপার। রাইট। এই পারিবারিক শিক্ষার কথা বললেন, তো এইটা নিয়ে আমরা আরো কথা বলবো, বিশেষ করে অর্থবিত্তে আরো আসবো, পরিবারে একটু ঢুকি। আপনাদের পরিচয়টা কিভাবে, মানে দুজনই একই প্রফেশনের যেহেতু, মানে পরিচয়টা কি ছাত্র জীবন থেকে? ওয়েল, আমাদের পরিচয় যেটা হয়েছে কলিগদের মাধ্যমে, কমন কলিগদের মাধ্যমে। আমার অফিসের কলিগ ছিল যার ওয়াইফ ছিল আবার ওর কলিগ। আচ্ছা। তো হি প্লেড আ ম্যাচ মেকিং রোল। আচ্ছা। ওরা এখন অস্ট্রেলিয়ায় থাকে, বেস্ট উইশ ফর দেম, আব্বাস, অ্যান্ড সেইভাবে পরিচয় হয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে পরিচয়টার আগে ছিল না, মানে একদম আনুষ্ঠানিকভাবে পারিবারিকভাবে, একদম ফ্যামিলি ভাবেই আমাদের বিয়েটা হয় আর কি। এটা কি বিয়ের দিনের ছবি? এটা আমাদের আংটি বদলের দিনের আচ্ছা ছবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের 13 বছর হয়ে যাচ্ছে, জি, মানে 12 বছর হয়ে গেল, এক যুগ, তাই না? একটা প্রবাদ আছে কিন্তু, এক যুগ পরে ভাই বোন হয়ে যায়। না, আমরা সেভাবে হইনি, তবে খুব ভালো বন্ধু হয়েছে এটা বলতে পারবো। আচ্ছা আচ্ছা। যে এখন অনেক কিছু শেয়ার করা যায়। আগে মানে শুরুতে যেটা, আমার আসলে বিয়ের পরপরই বাচ্চাদেরকে নিয়ে একটা ব্যস্ততা এসছে, আমার ছেলে এসছে, এরপরে মেয়ে হয়েছে, তারপরে চাকরির বিভিন্ন ফেজ গিয়েছে, কিন্তু সব সময় বন্ধুর মতো আমি আমার হাজবেন্ডকে পাশে পেয়েছি। এবং খুব মানে ভালো জীবনসঙ্গীর একটা বড় গুণ হচ্ছে গিয়ে খুব ভালো বন্ধু হতে পারা, যার কাছে আসলে মনের যে কোনো কথা, সংসারের যে কোনো প্রয়োজন বা নিজের যে কোনো প্রয়োজন, পারিবারিক সমস্যাগুলো বলা যায়। উনি তেমনই একজন মানুষ আসলে। ভালো বন্ধু হওয়ার টিপস কি? খুব সহজ কি? টিপস বলতে হচ্ছে যে কম কথা বলা, আচ্ছা, বেশি শোনা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা সবার জন্যই ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ভালো চিন্তা করা, ফ্যামিলিকে নিয়ে ভালো চিন্তা করা, তাহলেই ভালো, মানে সবার সাথেই বন্ধুত্বটা শুধু ওর সাথে হয় তো আমার না, আমার ছেলে, আমার মেয়ে, সবার সাথেই, ওর ফ্যামিলির সাথে আমার হয়েছে, আমার ফ্যামিলির সাথে ওর হয়েছে। তো বন্ধুত্বটা এইভাবেই আসলে হয় আসলে। না, এই যে বললেন ফ্যামিলির সঙ্গেও, মানে বিয়ে তো শুধু দুজন মানুষের সঙ্গে না, দুটি ফ্যামিলির সঙ্গেও তো বন্ডিংটা, তাই না? এবং আপনার যারা কলিগ, দুই প্রতিষ্ঠান, দুজন দুই ব্যাংকে চাকরি করেন, আপনাদের যারা কলিগ তারাও তো আসলে সংসারেরই অংশ, তাই না? এবং আপনারা একটা সময় বেশ বড়, কি বলা যায়, যৌথ ফ্যামিলিতেই কিন্তু ছিলেন, এবং সেখান থেকে এখন বোধহয় সেই যৌথ পরিবারে আপনার আর নেই। জি, আমার বিয়ে হয়েছে এক যৌথ পরিবারে। আমার এটার হাফ, ওনারা 10 ভাই বোন, উনি 10 নাম্বার এবং আমি 6 নাম্বার। আর একজন হলেই হতো, একটা টিম হয়ে যেত। আমরা 6 নাম্বার, আমি 6 নাম্বার ছেলের বউ। আচ্ছা। আমাদের যৌথ পরিবার ছিল ফর এ লং টাইম, এখন আমরা ভেঙে অনুপরিবার হয়ে গেছি। কিন্তু অনুপরিবার হলেও আমাদের এখনো যে কোনো উৎসব, ধর্মীয় উৎসব বলেন বা যে কোনো ধরনের গেট টুগেদার, হ্যাঁ, সামাজিক উৎসবে আমরা পুরো শ্বশুরবাড়ি একসাথেই আনন্দ করি। ঢাকা শহরে কি যৌথ পরিবার মেনটেন করা খুব কঠিন? কারণ এখানে যারা বিশেষ করে ভাড়াটিয়া, যারা ভাড়া থাকেন, তাদের পক্ষে তো অনেক বড়, ধরেন
5-7 বেডরুমের বাসা ভাড়া নিয়ে থাকা সবার পক্ষে সম্ভব না। এইসব কারণেই কি যৌথ পরিবারগুলো ভেঙে সবাই অনু হয়ে যাচ্ছে আপার ভাষায়? ওয়েল, এটা তো অবশ্যই একটা বড় রিজন। আর ওই যে আপনি এর আগে যেটা বলছিলেন যে অফিসের কলিগরা কি পরিবার হতে পারে কিনা, ওয়েল, আমরা কিন্তু আমাদের জীবনের একটা বড় সময়, ইভেন ফ্যামিলির সাথে যত সময় পার করি তার চেয়েও বেশি সময় আমরা অফিসের কলিগদের সাথে পার করি। হ্যাঁ, এবং খুব ভালো অফিসের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য ভালো ফ্রেন্ডশিপ হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা এটা আসলে আমরা মেনটেন করার চেষ্টা করি, যেখানেই যাই সেখানে কলিগদের সাথে ভালো রিলেশনশিপ মেনটেন করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। হেলদি এনভায়রনমেন্ট থাকলে সেখানে লং টাইম আমরা ব্যাংকারদের তো একটু বিজি শিডিউল, অনেক বেশি সময় থাকতে হয়, অনেক টাইম, এবং একটু মোটামুটি একটু ডিফিকাল্ট জব এবং প্রেশারাইজ জব। সো আমাদের এনভায়রনমেন্টটা যদি হেলদি হয় সেখানে কাজ করে একজন একজনকে ট্রাস্ট করতে পারলে সেখানে কাজ করে বেশ আরাম আছে। এবং আমি চেষ্টা করি যেখানেই যাই এনভায়রনমেন্টটা যেন আমরা ভালো করে নিতে পারি। এনভায়রনমেন্ট তো তৈরি হবে না, মানে আমরা যদি তৈরি না করি তাহলে তো এনভায়রনমেন্ট তৈরি হবে না। সো আমরা সবাই মিলে চেষ্টা করি এবং হেলদি এনভায়রনমেন্টে থাকার চেষ্টা করি। এবং এনভায়রনমেন্ট তৈরি করবার ব্যাপারটা শুধু অফিসে না, ধরুন আপনার বাসায়ও, আপনার বাসার এনভায়রনমেন্টটা কেমন হবে সেটি তো তার একার উপরে কিংবা আপনার একার উপর নির্ভর করছে না। সেটি আসলে কিভাবে আপনাদের বাসার এনভায়রনমেন্টটা কিভাবে ঠিক রাখেন? আচ্ছা, বাসার এনভায়রনমেন্ট নিয়ে সেটা বলি, সেটা হচ্ছে গিয়ে আমি যেহেতু ওয়ার্কিং, আমার পুরোটা সময় তার সাথে আমার ওয়ার্কিং টাইমে গেছে। সো অ্যাজ এ ওয়ার্কিং মাদার, অ্যাজ এ ওয়ার্কিং ওয়াইফ, অ্যাজ এ ওয়ার্কিং ডটার, আমার অনেকগুলো রোল প্লে করতে হয়েছে। ওখানে শ্বশুর বাড়িতেও দায়িত্ব আছে। তো সব মিলিয়ে দেখা যায় মানে খুব ছেলে মেয়েদের পড়ালেখাটাকে আমার সবসময় খুব ব্যালেন্স করে নিতে হয়েছে, তারপরে নিজের ক্যারিয়ারকে, কিন্তু তার মাঝখানে আমার বাসা কিন্তু খুব স্মুথলি চলে। মানে আমি খুবই সিস্টেম্যাটিক অ্যান্ড খুবই প্ল্যান করে সবসময় সংসারে চলি। এবং আমার মানে যার যেটা কাজ, আমার অধীনস্থ যারা আমার সাপোর্টিং স্টাফ আছেন, ওনাদের কাজগুলো মোটামুটি বেশ সুন্দরভাবে করেন। এর কারণ হচ্ছে পুরোটাই আমার মনিটর, আমি বলবো। এই কারণে নিজেকে ক্রেডিট দেওয়া যায় কিছুটা, যে খুব ভালো আমি মেনটেন করে রাখতে পারি আর কি। ইভেন বাচ্চারাও খুব ভালো করছে, ওরাও লেখাপড়ায় বেশ স্টেবল আছে এবং এক্সট্রা কারিকুলারে ওরা খুব অ্যাক্টিভ। ধরুন এই যে আপা যে শব্দটি বললেন যে উনি প্ল্যান করে করেন, সংসারে সবকিছু প্ল্যান করে হয় কি? হয় আবার হয় না। ওই যে বললাম যে প্ল্যানিং তো ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। প্ল্যানিং তো আসলে ইম্পর্টেন্ট। প্ল্যানিং ছাড়া কোনোভাবেই হবে না যে কালকে আমি আমার দিনটা কিভাবে পার করব। এটা তো প্ল্যানিং আমারটা পার করলেই আমার পুরো পরিবার, আমার অফিস, আমার ইনলজ, হ্যাঁ, ইনলজ যারা আছেন, হ্যাঁ, সবটাই আমরা করে নিতে পারবো। তো সেক্ষেত্রে প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। আগের দিন চিন্তা করতে হয় কালকে আমাকে এটা করতে হবে। আমার এই যে যাচ্ছেন যেখানে সেখানেও প্ল্যান করেই যেতে হয়। হ্যাঁ, আমরা এরকম, তবে না, আমাদের বেড়ানোটা খুব আনপ্ল্যান্ড হয়। আমরা প্রায় এদিক সেদিক চলে যাই। বেড়ানোটা আসলে আনপ্ল্যান্ডই হয়, হঠাৎ করে মনে হলো যে চলে যাই। আর আনপ্ল্যান না হলে মজা হয় না। হ্যাঁ, বেশি প্ল্যান করে একটা জায়গায় বেড়াতে গেলে অতটা মজা হয় না। আনপ্ল্যান্ড ওয়েতে গেলে খুব মজা লাগে। রাইট, হঠাৎ করে। এটা কোথায় জায়গাটা? এটা কক্সবাজারে। ও, আমাদের দেশেই তো। আচ্ছা, সি পার্ল বিচ। ও আচ্ছা, সি পার্ল কি হোটেল কোনো? এটা রয়্যাল টিলিপের। হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে। তার মানে এই যে হুটহাট করে ঘুরতে যাওয়ার যে একটা প্রস্তুতি মেন্টালি লাগে, কিন্তু আপনারা দুজন যেই প্রফেশনে, ব্যাংকে, খুবই কঠিন চাপের মধ্যে থাকতে হয়, সেইখানে আপনি কিভাবে এই সময়টা বের করেন? ওয়েল, আমিন ভাই, আমি একটা মজার ঘটনা বলি। আমরা প্রায় এরকম করি। ধরেন আমি থার্সডেতে আমি ড্রাইভারকে বলি যে আপনি এই রাত 8টার মধ্যে, সাড়ে আটটার মধ্যে চলে আসেন। ও কিন্তু ডিউটি করে চলে গেছে। ওকে বলি 8:30টার মধ্যে চলে আসেন। আর বাসায় ফোন দিই যে তোমরা ব্যাগ গুছাও, কি কোথায় যাব, চলো কক্সবাজার ঘুরে আসি, আচ্ছা, বা সিলেটে ঘুরে আসি। তো আমাদের প্ল্যানগুলো এরকম হয়। আমরা রাত জেগে গাড়ি চালিয়ে এখানে সেখানে থামি, থেমে আমরা চা খাই, হ্যাঁ, বা খাবার দাবার খাই, খেয়ে তারপরে আস্তে 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 সকালবেলা গিয়ে পৌঁছাই। মানে এই আনপ্ল্যান্ড ওয়েতে আমরা বাংলাদেশে অনেক জায়গায় ট্যুর করেছি, অনেক জায়গায়, অনেক। মানে আপনারা কি মূলত
পরিচিত পর্যটন স্পট সেগুলোই যান নাকি আনকমন জায়গায়ও যান? আনকমন জায়গায়ও যাই, আনকমন অনেক জায়গায় যাই। মানে এই যে রোড পথে যেতে যেতে আমরা যখন যেটা সন্ধান পাই এক্সপ্লোর করেন, এক্সপ্লোর করা যায়। এক্স্যাক্টলি, এক্সপ্লোর করার জায়গাটা আসবে। একটা ছোট বিরতি নিয়ে আসছে, বিশেষ করে কোন জায়গাটা কি মজা লাগলো বেশি। দর্শক, আজকে আমরা একটি ব্যাংকার দম্পতির সঙ্গে কথা বলছি, ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবে। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে, শুক্রবারের 7 দিন মানেই সংসারের গল্প। এবং আজকে আমরা আড্ডা দিচ্ছি একটি ব্যাংকার দম্পতির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আকরামউদ্দিন এবং ফাহমিদা মান্নান মৌসুমী। বিরতির আগে ছিলাম যে জায়গাটিতে আপনার আনপ্ল্যান্ড বেরিয়ে যান ঘুরতে, এটা কোথায়? সেটা কি আনপ্ল্যান্ড বেড়ানোর অংশ এটা? হ্যাঁ, এটাও আনপ্ল্যান্ড বলতে পারেন। এটা আমরা গিয়েছি শিলাইদহতে। আচ্ছা, আচ্ছা, কুষ্টিয়া, রবি ঠাকুরের বাড়ি হ্যাঁ। কুষ্টিয়া। হ্যাঁ, মানে এটা ইন অ্যাডিশন টু, মানে আমরা আমাদের বাচ্চাদেরকে বাংলাদেশের ভেতরে মানে আমাদের যত ধরনের ঐতিহ্যবাহী জায়গা আছে, হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে, সবকিছু আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরে ফেলেছি অলমোস্ট বলবো। হ্যাঁ, আমরা লালন শাহর ইয়েতে গিয়েছিলাম, তারপরে এখানে গিয়েছি। মানে যে কোনো জায়গায় গেলে ওরা বইতে পড়ে, কুঠিবাড়ি বইতে পড়ে সে যা বুঝবে, আপনি নিয়ে গেলেন, একবেলা থাকলো, ও মানে 5টা বই পড়ার চেয়ে বেশি জানলো। আমরা এই ট্যুরে আমরা মেহেরপুরের আমবাগান সেখানে আমরা গিয়েছি। ওখানে মুজিবনগরে নিয়ে গেছেন, মুজিবনগরে নিয়ে গিয়েছি। ওখানে ওরা একদম ডাইরেক্ট দেখতে পেরেছে। আমার ছেলে তো এটা অলরেডি পড়াশোনা করছিল, তো তখনই সে দেখতে পেরেছে ওখানে যেভাবে সাজানো আছে, ভাস্কর্যগুলো বানানো আছে, হ্যাঁ, কিভাবে বাংলাদেশের ইয়েটা ওরা, ওদের একটা সাবজেক্ট আছে বাংলাদেশ স্টাডিজ, তো সে খুব ভালো রিলেট করতে পারছে। পড়ে কিসে ছেলে? ও ক্লাস 6 এ উঠলো। 6 এই বাংলাদেশ স্টাডিজ আছে? হ্যাঁ, ওরা ক্লাস 3 থেকে বাংলাদেশ স্টাডিজ পড়ছে। বাহ। আর ছেলেটা বড় তো? আমার ছেলেটা বড়। আর মেয়েটা কিসে পড়ে? 7 বছর, ও ক্লাস 1 এ উঠলো। 1 এ উঠলো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে ছেলে মেয়ে দুজন আপনাদের? জি। আচ্ছা, এবং ওরা এই বয়সেই মোটামুটি ঘুরে ফেলেছে? অনেক অনেক ঘুরেছে ওরা। দেশের বাইরে, এটা পানাম নগরে, নারায়ণগঞ্জে। জি, এটাও আমাদের এরকম হঠাৎ করে চলে যাওয়া, আমরা চলে যাই পানাম নগরে এবং ওদেরকে নিয়ে ঘুরে। আমার ছেলে সব রিলেট করতে পারছিল, ওই আমাকে দেখাচ্ছিল, এটা পড়েছি, এটা পড়েছি, শাখা ওখান থেকে আমরা শাখা পড়ার পরে গেলাম, নিজের চোখে দেখছে। একদম নিজের চোখে দেখছে। এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো গ্রুমিং এর জন্য বলতে পারেন। আবার অ্যাডিশন টু যেটা বলছিলেন আর কি, যে প্ল্যানিং, যেটা সংসারের প্ল্যানিং এর, এটাও কিন্তু একটা খুব ভালো পার্ট। কারণ ধরেন বাকি 5 দিন ওরা খুব যান্ত্রিক জীবনে থাকে, রুটিন নিয়মে চলে, এত প্ল্যান প্ল্যান প্ল্যান, তো রুটিন এবং প্ল্যান ভেঙে আমরা উইকেন্ডে দেখা যায় নিজেদের মতো করে ঘোরার চেষ্টা করি। না, এটা করে। যেমন আমার মেয়ে, ওই যে শনিবার আমার যেহেতু অফ থাকে, ওর স্কুলও অফ থাকে, শনিবার বিকেল হলেই সে ধরেই নেয় তাকে নিয়ে আমার বাসার কাছে ধানমন্ডির লেক, বলে এখন লেকে চলে যায়। এটা মোটামুটি রুটিন। এখন ও খুব খুশি হবে যদি এর বাইরে কোথাও নিয়ে যাওয়া হঠাৎ করে, তাহলে বাচ্চাদের জন্য এটা খুবই কাজে দেয় গ্রুমিং এর ক্ষেত্রে। এখন ঢাকার স্কুলগুলো আমরা দেখি যে প্রায় বাচ্চাদেরকে ট্যুর করতে নিয়ে যায়, বাসে এখানে ওখানে নিয়ে, বাবা মাকে অ্যালাউ করে না, টিচাররা নিয়ে যায়। এটাও একটা ভালো প্র্যাকটিস কিন্তু। এক্স্যাক্টলি, আমাদের বাচ্চারাও যায় র্যান্ডম। এটা আমাদের গত বছরের কক্সবাজার ট্যুর। এটা আমরা রাত 1:30টায় হঠাৎ করে বেরিয়ে যাই, পরের দিন সকাল দুপুর 12টায় পৌঁছাই, তারপরে আমরা একদম পুরো গাড়ি নিয়ে পুরো কক্সবাজার ঘুরতে থাকি। এটা সম্ভবত হিমছড়ি, রাস্তায় আমরা নেমে চা খাচ্ছিলাম। এই যে আনপ্ল্যান্ড যাওয়ার মধ্যে মানে সবচেয়ে মজা লেগেছে কোথায়? মানে ধরেন যে জায়গাটা পরিচিত না, ধরেন কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, আমরা তো পরিচিত স্পটগুলো, কিন্তু হয় না যে এই এক্সপ্লোর এমন একটা জায়গা চলে গেলেন যেখানে মজা। যদি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো যে আমার মেয়ে তখন 6 মাস ছিল, ওকে নিয়ে আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম, মানে দেশের বাইরে, যেটা সেখানে সবাই যেমন, হ্যাঁ, এটা সিঙ্গাপুরের ছবি। ও তখন আমি মানে অনেক মার অস্থির হয়ে যায়, এই সেরেলাক, এই দুধ খাওয়াতে হবে, বা আমি এরকম কোনো কিছু বদার করছিলাম না। মানে সে তখন মাত্র না কোনো, সে মাত্র খাওয়া শুরু করলো, আমি ওখানে গিয়ে ওদের বানানা ছিঁড়ে ছিঁড়ে ওকে খাওয়াচ্ছিলাম। মানে সেও অ্যাকসেপ্ট করলো 6 মাসে, এবং ওরা আমাদেরকে একটু মানে বিরক্ত করলো না, এত ওরা মানে কোঅপারেটিভ ছিল পুরোটা জার্নি। এটা আমার জন্য খুব মেমোরেবল। আবার ছেলেকে নিয়েও, ছেলের তখন 1 বছর সামথিং ছিল, আমরা বান্দরবনে গেছি, এবং 1 বছরের বয়সে বান্দরবন নিয়ে গেলেন। এবং শুধু তা না ভাই, আমরা সবচেয়ে বড় আমরা নীলগিরিতে গেছি ওই সময়, ওকে নিয়ে, এবং ও এনজয় করেছিল। একটু ক্লান্ত হলেও সে মানে ওরা গিভ আপ করেনি। চায়ে বিস্কিট ডুবিয়ে ওকে খাওয়াচ্ছি, কারণ এখানে আমি সেরেলাক, দুধ এগুলো বানাতে তোমাকে পারবো না, তোমাকে এটাই খেতে হবে। তার মানে অ্যাডাপ্টেশন, মানে তুমি যে পরিস্থিতিতে থাকবে
সেই পরিস্থিতিতে আমাদের এই শোতে যে বাচ্চাদেরকে কিভাবে ছোটবেলা থেকে অ্যাডাপ্ট করাতে হয়, এক ভদ্রলোক উনি বললেন এরকম, বাচ্চা টেলিভিশনে কোনো একটা বিশেষ খাবার দেখেছে, স্কুলে যাওয়ার পথে ওর বাবাকে বলছে এখানে গাড়িটা থামো, ও কিনবে। বাই দিস টাইম চন্দ্রিমা উদ্যানের ওই মোড়ের ঘটনা আর কি, ওই যে ওখানে বাচ্চারা ফুল নিয়ে আসে না, পথ শিশুরা, ও ফুল নিয়ে আসছে, জানালাদের নক করতেছে, ও খুলে বললো যে তুমি এই বাচ্চাটাকে দেখো, ওই ফুলটা বিক্রি করলে 10 টাকা ওর হয়তো থাকবে, তো ও কি এইটা খেতে পারে? বলছে না। বলছে তাহলে ওর জীবনটা তুমি কল্পনা করো। পরে বললো যে এই পর থেকে এই ছেলে আমার কাছে কখনো কিছু চায় না। বলছে তুমি যা দিবা তাই। বলছে এই যে মেন্টালি তাকে করা, মানে বুঝতে দেওয়া যে পৃথিবীটা এত সহজ জায়গা না, দেখে বাচ্চারা যতটা শিখবে, হ্যাঁ, পড়ে কিন্তু ততটা শিখবে না। এই যে বাবা ওকে একটা লাইফ রিলেটেড এক্সাম্পল দিয়ে ওকে ওর মাথায় ঢুকে গেল যে ও গাড়ির মধ্যে স্কুলে যাচ্ছে আর এই বাচ্চাটা ফুল বিক্রি করছে। বলছে তুমি ওর সাথে তোমাকে কম্পেয়ার করো। ওয়েল, আপনি মানে শুনে অবাক হবেন, মৌসুমী পুরা কোভিডের সময় সে চেষ্টা করেছে বিভিন্ন মানুষের হেল্প নিয়ে, চেষ্টা করেছে প্রতিদিন এভরিডে মানুষকে খাবার দেওয়ার জন্য, অ্যাটলিস্ট 200 মানুষের প্রতিদিন খাবার রান্না করে করে নিয়ে বেরিয়ে যেতাম আমরা, যাকে পেতাম আমি অফিস করে চলে আসতাম, আফটার অফিস ও রান্না করে এগুলো প্যাকেট করে রাখতো। আমরা প্রতিদিন আফটার অফিস আমরা সন্ধ্যার পরে আমরা সারা ঢাকা শহর ঘুরে ঘুরে, এবং বাচ্চারাও থাকতো, ওরা দেখতো যে আমরা, এবং কোভিডের সময়টাতে যারা বের হয়েছে তারা দেখেছে যে প্রচুর লোক আনএমপ্লয়েড ছিল। হ্যাঁ, ভাসমান যেই কাজগুলোতে দিনমজুর যারা ছিল তারা কমপ্লিটলি আনএমপ্লয়েড ছিল। তো মৌসুমী চেষ্টা করেছে পুরো অলমোস্ট কোভিডের সময়টাতে ওরাও প্যাকিং করতো 100 থেকে 200 লোকের। একদিন মানে কোনোদিন হয়তো আমি টায়ার্ড হয়ে যেতাম একদম করতে করতে, ওরা বলতো যে মা কেন আমরা চাইটি এত লোকের রান্না আপনি একা করতেন? হ্যাঁ, 200 লোকের রান্না করে ফেলতেন, বিরাট বাবুর্চি আপনি। আমার তো ছবি আরো আছে, আপনি দেখালে দেখতে পারবেন যে আমি রান্না করতে এবং খেতে খুব পছন্দ করি এবং খাওয়াতেও খুব পছন্দ করি। ইনফ্যাক্ট আপনাদেরকে এই শোতে আমন্ত্রণ জানানোর পেছনে রান্নাটাই উদ্দেশ্য, কারণ আপনাদের এক রিলেটিভ একটা ছবি ফেসবুকে পোস্ট করেছেন, সেই ছবিটা আমি তখন তাকে নক করলাম যে আমরা ওনাকে আমাদের সাথে আনতে চাই। এটা এক পহেলা ফাল্গুনে আমাদের বাসায় আয়োজন করা হয়েছিল একটা পারিবারিক গেট টুগেদার। সব আমার আয়োজন, নিজ হাতে সবকিছু রান্না করা, বানানো, পিঠা সবকিছু। কিন্তু আমরা একটু কোভিডে ফিরতে চাই, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা যে আপনারা প্রতিদিন কোভিডের সময় 200 মানুষের জন্য খাবার রান্না করে নিয়ে যেতেন এবং প্রতিদিন কি সব বিলি করতে পারতেন? এগুলো শুধু খাবার না, আবার আমরা শুকনো খাবারও, ইভেন বাজার, এগুলোও গুছাতাম, কিন্তু এগুলোও করতাম। মানে যেভাবে যেটা করতো ফেসবুকে ও বিভিন্ন মানুষকে বলতো, বিভিন্ন মানুষ ডোনেট করতো, আমরাও আমাদের যতটুকু সম্ভব ছিল আমরাও ডোনেট করতাম। তো সেইভাবে দেখতাম ওর আবার সোশ্যাল মিডিয়ায় ভালো পরিচিতি, তো সেইভাবে দেখতাম যে একটা ভালো অ্যামাউন্ট আসতো, সেটা থেকে অলমোস্ট প্রতিদিনই আমাদের এই কাজ। এবং এই যে খাবার নিয়ে যেতেন সবাইকে দিতে পারতেন, মানে এত পরিমাণ লোক পেতেন রাস্তায়? হ্যাঁ, আরো অনেক বেশি ছিল। আমরা তো আসলে খুব কম সংখ্যকই স্লামে গিয়ে পর্যন্ত আমরা স্লামে গিয়েছি, আমরা রাস্তায় রাস্তায় ঘুরতাম প্রতিদিন। আসলে এক জায়গায় দেওয়া সম্ভব হতো না, মনে হতো যে আজকে এখানে দিচ্ছি, কালকে অন্য রাস্তায় দিই। এত মানুষ ছিল কোভিডের সময়, যেটা যারা আনএমপ্লয়েড ছিল, ভাসমান দিনমজুর, যেটা আমরা আসলে হয়তো বিশ্বাস হয় না, আমরা কিছুই কভার করতে পারি না। রাইট, 18 কোটি লোকের দেশ, মানে এখানে তো বড় ইমপ্যাক্ট তো এখনো আছে, অনেক লোক এখনো তো আনএমপ্লয়েড। এটা বিরাট কাজ করেছেন, আমি কংগ্রাচুলেট করি। ছেলেমেয়েরা দেখতো এটা, মানুষ আসলে অনেকেই ভেতরে ভেতরে প্রচুর ভালো মানুষ ভালো কাজ করে, আমরা তো সব ভালো কাজটা জানি না, খারাপ কাজটা বেশি মানে এক্সপোজ হয়। আসলে অনেকেই প্রচার বিমুখ, হ্যাঁ, নিজেদের মতো করে অনেকেই কাজ করে। এইটি বাংলাদেশের শক্তি, যে ধরেন এই কোভিডের মধ্যেও আমরা কিন্তু এরকমটা শুনি নাই যে অনেক লোক না খেয়ে মারা গেছে। এটা একটা বিরাট ব্যাপার, কারণ এই বাংলাদেশের মানুষের এইটি শক্তি যে অন্ততপক্ষে যত আমরা গালিগালাজ করি, কারাপশন, এই সেই, দিন শেষে একটা ভরসার জায়গা কিন্তু
কোথাও যেন আছে। আছে Right, right. কোথাও যেন অবশ্যই আছে। অবশ্যই আছে। ইন্টারেস্টিং হচ্ছে যে আমরাই তো একমাত্র কাপল বা ফ্যামিলি না না যারা সেটাই কোভিডের বললাম যে মধ্যে এই অসংখ্য কাজটা কাপল করেছে। নিশ্চয়ই এরকম অনেকে করেছে। করেছে। আমরা এটা এই অনেকেই আজকে করেছে। আপনাদেরটা আজকে আমার জানলাম আমি। আত্মীয় পরিজন বন্ধুর মধ্যেই এত মানুষ আছে যারা হয়তো আমি একটু শেয়ার করাতে ওরা বললো যে আমিও করছি, হয়তো ওরা বেরিয়ে এসে করতে পারছে না, Right. ওদের বাসায় হয়তো এল্ডারলি ওই পিপল রান্না করার আছে, রান্না করার এই হ্যাঁ, সুবিধাটা নাই। সুবিধাটা নাই, বাট আমার আছে, তখন ওরা আমাকে এগিয়ে দিলেন। মানে অনেক ভালো মেন্টালিটির মানুষ আমাদের চারপাশে আছে। রাইট, এটা একটা বিরাট ব্যাপার। মানে এই যে আমি যেহেতু আলোচনাটা করছি সংসার নিয়ে, সংসার মানে তো আপনি যদি খুবই সংসারই হতেন, নিজের ফ্যামিলির বাইরে কোভিডে কে মারা গেল আপনার তো ভাবনার কথা না, না, true. কিন্তু আপনি নেমে গেলেন। মানে প্রতিদিন ওই লকডাউন বলেন বা ওইরকম একটা খুব ডিফিকাল্ট সময় তো আমরা পার করলাম 2-2.5 বছর, তাই না? এবং ওই সময় আমি একজন খুব সিনিয়র ডাক্তার বঙ্গবন্ধু মেডিকেল, আমি তাকে একদিন প্রশ্ন করেছিলাম এটা 21-এর দিকে, যে আমরা খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যে কি করি। আমরা জিজ্ঞেস করলাম যে শাহজাদা সেলিম ওনার নাম, আমি বললাম সেলিম ভাই কতদিন থাকবে এটা? সেলিম ভাই বললাম যে 23 পর্যন্ত থাকবে। আমরা খুব হতাশ হলাম যে আপনি কি বলেন 23 পর্যন্ত, তাই দেখলাম কিন্তু। হ্যাঁ, এটা মানে তো 23 পর্যন্তই ছিল। মেইন ওয়েভটা তো গেছে হচ্ছে 20-এ 21-এ এই টাইমটাতে মেইন ওয়েভটা গেছে। 20-এর মার্চের 26 তারিখ থেকে বেসিক্যালি লকডাউনটা শুরু হলো। তো তখন থেকেই দেখতাম যে আমরা আসলে বের হতাম, প্রতিদিনই বের হতাম। মানে যেহেতু ব্যাংকার, বের হওয়ার একটা ইয়ে ছিল, তো দেখতাম যে রাস্তায় অনেক 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 মানুষ। মানে এমনও হতো যে যখন লকডাউনের সময় আমরা বা বাইরে পুলিশ থাকতো যে কেন লকডাউনের মধ্যে বেরোচ্ছি, সে তখন তার ব্যাংকের পরিচয় দিয়ে বলতো, কিন্তু পেছনে আমাদের গাড়ি ভর্তি খাবার, আমরাও তখন মানুষকে খাবার দিব। বলতো যে আমি ব্যাংকের ইমার্জেন্সি কাজে যাচ্ছি বলে হয়তো এইসব ডিস্ট্রিবিউশন করতাম। মানে আমাদের খুব সুন্দর সুন্দর স্মৃতি আছে। বিরাট কাজ এটা। মানে আমাদের কাছে মনে হতো যে রাস্তায় বোধহয় কেউ নেই, হ্যাঁ, কিন্তু আসলে যখন বের হয়ে খাবার দিতে গেলেন তখন দেখলেন যে আসলে অনেক মানে দিনমজুর অনেক, রাইট, হ্যাঁ, এবং ওনাদের পরিবারের যারা সদস্য ওনারা অনেক। এবং থ্যাঙ্কস গড যে সেই পরিস্থিতিটা আমরা ওভারকাম করতে পেরেছি। সেই একটা সারা পৃথিবী একটা যে যুদ্ধের মধ্য দিয়ে গেল। আরেকটা বিরতির সময় হলো এখানে বোধহয়, ওইটা তো আপনাদের ফুল ফ্যামিলি তো, জি জি, আরো অনেক গল্প হবে। আরেকটা বিরতির সময় হলো। দর্শক ফিরছে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারে 7 দিন মানেই সংসারের গল্প, এবং আজকে আমরা একটি ব্যাংকার দম্পতির সঙ্গে আড্ডা দিচ্ছি, গল্প করছি। আকরাম উদ্দিন এবং ফাহমিদা মান্নান মৌসুমী আমাদের সঙ্গে আছেন। আপনি এক সময় উদ্যোক্তা ছিলেন, আমি জানি না ছিলেন বলাটা ঠিক হচ্ছে কিনা, এখন আছেন কিনা, এবং আপনার কিনা আমরা শো করেছি, হ্যাঁ তাই না? ফলে ওই জায়গাটা কি এখন কি মানে ব্যাংকের চাকরির কারণে সেই জায়গাটা থেকে সরে গেছেন? আসলে দায়িত্ব খুব বেশি ব্যাংকের চাকরিতে, তো উদ্যোক্তা জীবন আর ব্যাংকের চাকরি দুটাকে একসাথে সাইমালটেনিয়াসলি রাখা খুব কঠিন। বাট মনে প্রাণে আমি এখনো উদ্যোক্তা জীবনটাকে খুবই ভালোবাসি। মানে নিজের আলাদা একটা পরিচয়, মানে এটা একটা অন্যরকম ভালো লাগা ছিল। মানে একটা তো চাকরি আর উদ্যোক্তা মানে তো এটা আমার এক্স্যাক্টলি, মানে ক্রিয়েশনের জায়গাটা থাকে, ব্যাংকে তো ক্রিয়েশনের জায়গা কম। না 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 না, ব্যাপারটা হচ্ছে ব্যাংকেও কিন্তু আমরা যারা ব্যাংকার আছি আমরা কিন্তু বিজনেসই করি। আচ্ছা, হ্যাঁ, আমাদের এইটা ভাবলে হবে না যে আমরা ব্যাংকের জন্য বিজনেস করি, ব্যাপারটা তা না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরাও কিন্তু এন্টারপ্রেনারিয়াল রোলই ওখানে প্লে করি। হ্যাঁ, যে আমরা এইভাবে চিন্তা করি যে আমাকে এত টাকা আনতে হবে, এই টাকা আমি এভাবে খরচ করতে হবে, আপনাকে আমি কিছু টাকা লোন দিব, ওনাকে আমি কিছু টাকা লোন দিব, এখান থেকে আমার একটা ইনকাম হবে, সেই ইনকাম থেকে আমাদের স্যালারি হবে, আমাদের সবার যে আমরা ওখান থেকে স্যালারি তো না বলে আমরা এইভাবে বলতে পারি যে আমরা এখান থেকে কিছু প্রফিট নিব, হ্যাঁ প্রফিটটা নিব, তো রেস্ট আমরা আমাদের ডিভিডেন্ড হিসেবে আমরা আমাদের শেয়ার হোল্ডারদেরকে দিব। হ্যাঁ, এটাও কিন্তু একটা এন্টারপ্রেনার রোলই আসলে, এটা একটা ক্রিয়েটিভ জব। মানে ব্যাংকিং ইজ মানে এটা এমন না যে এখানে কোনো ক্রিয়েটিভিটি নাই, মানে এটা একটা চিন্তার পেশা আর কি। বাট ওর সেটআপ তো আছে, এন্টারপ্রেনারাল যেই পার্টটাতে ওর সেটআপ আছে। ও বোধহয় প্ল্যান করছে যে পাশাপাশি দুইটা কিভাবে
করা যায়। খুব কঠিন হবে অবশ্য, কঠিন হবে। আচ্ছা, আমরা একটু ফ্যামিলিতে ফিরি। এটা কি কোনো উৎসবে? এটা পহেলা বৈশাখে। আমরা আপনাদের অনেকগুলো ছবি দেখেছি বা আমরা হয়তো দর্শকদের দেখাবো যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যে ঘোরাঘুরির কথা বললেন, তো শহীদ মিনার বা এই যে জাতীয় গুরুত্বপূর্ণ প্লেসগুলোতে আপনারা রেগুলার যান, প্রতি বছরই যান, এবং সেখানে গিয়ে বাচ্চাদের রিয়াকশনটা কি হয়? ধরেন যখন আপনি প্রথম বাচ্চাদেরকে শহীদ মিনারে গেলেন, ওদের রিয়াকশনটা কি ছিল? ওরা মোটামুটি হিস্ট্রিটা মোটামুটি বেশ ভালোই জানে, দুইজনই বলতে পারবে যে কোনো আপনার ঐতিহাসিক দিনগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো, যেটা মেইন যেগুলো আমাদের বিজয় দিবস, হ্যাঁ, শহীদ দিবস, এর মানে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি স্কুলে পড়ে ফেলেছে না বাসায় বসে পড়েছে? ওরা স্কুল থেকে পড়ার আগেই আসলে ছোটবেলা থেকে আমাদের সাথে এত ঘুরেছে এটা বর্ণমেলাতে, মানে এমন হয় যে ওই দিনগুলো আসলে ওরাই আমাদেরকে রিমাইন্ডার দেয়, আমরা শহীদ মিনারে কেন যাচ্ছি না, আমরা স্মৃতিসৌধে কেন যাচ্ছি না, আমরা বইমেলায় কেন যাচ্ছি না। আমি প্রসঙ্গটা কেন আনলাম, আরেকটা আমিন ভাই আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ওদের আসলে গ্র্যান্ড প্যারেন্টস যারা আছে ওরা আবার বেশ এই ব্যাপারে স্কুলিংটা পেয়েছে। হ্যাঁ, ওদের গ্র্যান্ড প্যারেন্টসরা, আমার বাচ্চাদের গ্র্যান্ড প্যারেন্টস যারা আছে ওনারা আসলে ওদেরকে এই ব্যাপারে বেশ ভালো, স্পেশালি আমি বলবো আমার শ্বশুর, উনি আমার ছেলে মেয়েদেরকে বেশ ভালো নলেজ দিয়েছে এই দেশকে বোঝার জন্য, এই দিনগুলোতে কি হয়েছে। ওনার খুবই ডেপথ নলেজ, তো উনি বেশ ভালোভাবেই ওদেরকে গ্রুম আপ। এটা খুব জরুরি। আমি প্রসঙ্গটা যে কারণে টানলাম, আমরা প্রতি বছর 21শে বইমেলায় বাংলা একাডেমিতে দেখি যে টেলিভিশনে বা বিভিন্ন চ্যানেলে বাচ্চাদের ইন্টারভিউ নেয়, এবং অধিকাংশ, আমি নিজেও বইমেলা কভার করেছি রিপোর্টার হিসেবে অনেক বছর, বিভিন্ন সময় প্রশ্ন করতাম, দেখতাম যে অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা এক্স্যাক্টলি উত্তরটা দিতে পারে না, এবং তখন ওরা বলে যে আমরা স্কুলে পড়ি নাই, কিংবা আমরা হয়তো 21শে ফেব্রুয়ারি কি জিজ্ঞেস করলে বলে স্বাধীনতা দিবস, এরকম। এবং বাংলা একাডেমির ভেতরে 5 জন ভাষা শহীদের ভাস্কর্য আছে। আমি একবার একটা ঢাকার একটা খুব ভালো স্কুলের ক্লাস 5-এ পড়া একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম, তুমি জানো এরা কারা? ওরা বলে এরা মুক্তিযোদ্ধা। তো এখন এই যে একটা ব্যাপার, ঢাকা শহরে বা বাংলাদেশের যে কোনো স্কুলে প্রাইমারি লেভেলে বাচ্চাদেরকে যখন মাথায় এটা ঢুকিয়ে দেওয়ার কথা, প্রপারলি সেই দেয়া হয় কিনা, এটা একটা বড় অভিযোগ আছে, কিন্তু আপনাদের এক্সপেরিয়েন্স সিম্পলি ডিফারেন্ট। আমাদের হচ্ছে কি ভাইয়া, মানে ধরেন আমি যেহেতু চাকরিজীবী ছিলাম, আমার বাচ্চারা আমার বাবা মায়ের কাছে থাকতো, তো ওরা নানাকে যতটুকু পেতো, নানা নানুরা ওই যে ব্যঙ্গমির গল্প বলবে সেটা বাদ দিয়ে বেশিরভাগই হিস্টোরিক্যাল গল্পগুলো বলতো, কারণ আমার আব্বুর এরিয়া অফ ইন্টারেস্ট ছিল খুব হিস্ট্রি, উনি খুব পছন্দ করেন, বই পড়তে পছন্দ করেন, এখনো উনি বই পড়েন এত 73 বছর বয়সে এসেও। তো উনি দেখা যেত, আমার ছেলে 1-1.5 বছর বয়স, কিন্তু সে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনে শুনে বড় হয়েছে। হ্যাঁ, ও একদম মুক্তিযুদ্ধে মোটামুটি বেশ ভালো একদম ডিটেইলে বলতে পারে। তো আমিও দেখা যেত দিন শেষে ফিরে আমিও অবাক হয়ে যেতাম, সবই যে আমার শেখানো তা না, আমাদের সাথে ঘুরে ওরা প্রত্যক্ষভাবে শিখেছে, কিন্তু পরোক্ষভাবে এটার একটা বড় ইম্প্যাক্ট ছিল আসলে ওদের গ্রুমিং, যেটা ওদের মানে এটা প্যারেন্টসদের আগ্রহ, এবং বাচ্চারা তো বাবা মায়ের চেয়ে দাদা বা দাদি নানা নানির কাছে বেশি অ্যাটাচ থাকে, তাদের কাছ থেকে গল্পটা শুনতে চায়, এবং সেই গল্পটা যদি দেশের গল্প হয়, মানে ভূতের গল্প না হয়, যদি দেশের শহীদ মিনারের গল্প হয়, ওর মাথায় ঢুকে যায়। ফলে এইটা খুব ভালো কাজ। আমি এটা ওদেরকে খুব ভালো ম্যাচুরিটি লেভেলও তৈরি করে, কিন্তু যেমন আজকালকার বাচ্চারা আমি যেটা দেখি, ওরা নলেজের দিক থেকে খুবই ম্যাচিওর, যেটা আমি আপনাকে বললাম যে খুব ভাষা একটা জানা থাকে, বাট ওরা দেখা যাচ্ছে এই যে ভাষার এতটুকু ব্যাকআপের কারণে ওদের জানাটা খুব ডিপ, এবং ওরা খুব মানে সবকিছু রিসার্চ করে পড়তে পছন্দ করে। এটা খুবই খুবই ভালো। মানে এটা ওই যে বলে না, ভালো মা দাও ভালো জাতি দিব, শুধু ভালো মা না, ভালো বাবা ভালো দাদা দাদিও দরকার। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওই যে আমরা শুরুতে যে কথাটা বলছিলাম, যৌথ পরিবার। হ্যাঁ, যৌথ পরিবার আসলে যে কারোর গ্রুম আপের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যে দাদা দাদি নানা নানি ওনাদের যেই নলেজ, হ্যাঁ, সেটাও পাচ্ছে, বাবা মার নলেজটা পাচ্ছে, চাচা চাচির, আবার সোশ্যালি ব্যালেন্সড হয়, কিন্তু যৌথ পরিবারের বাচ্চারা সব দিক থেকে নলেজটা পাচ্ছে, সোশ্যালি ব্যালেন্স। কিন্তু এখন যেটা বড় অভিযোগ, যে বাচ্চারা মোবাইল ফোনে এত বেশি আসক্ত হয়ে গেছে, কিংবা ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যে বইয়ের কাছে যেতে চায় না বা গল্পটা শুনতে চায় না। আপনি একটা ভালো গল্প শোনাবেন, সে হয়তো ফোনে গেম খেলতে চায় বা অন্য কন্টেন্ট দেখতে চায়। এটা একটা বড় ক্রাইসিস তৈরি হচ্ছে কিনা, এবং প্রযুক্তির উপর কিছু তো নির্ভরতাটা আসবেই, তাই না? যেমন ধরেন ওদের পড়ালেখাটাও এখন প্রযুক্তির উপরই নির্ভর করেই হয়। যেমন আমার ছেলের হোমওয়ার্কস গুলো এখনো ওদের অনলাইনে আসে, তো দেখা যায় তখন সেই জন্য তাকে আমার ক্লাস
2-তে যখন পড়ে তখন তো কোভিড হলো, আমার ওকে ল্যাপটপ দিয়ে দিতে হলো। আমরা বাসায় আদার কোনো গ্যাজেট রাখিনি, কোনো ট্যাব বা আদার এক্সেস, বাট ওরা কিছুটা ওরা খেলবে, কারণ আপনি ওটা দেখেন ওরা বাইরে যেতে পারছে না ফর দ্য হোল টাইম, ওদের মানে বাসায় থাকতে হচ্ছে, যেখানে যাচ্ছে সিকিউরিটি প্রবলেম, সিকিউরিটি ইস্যু। আমরা ওদেরকে এত ছকে বেঁধে দিলে আসলে ওরা কি করবে, তখন ওদেরকে রিলিজ করতে, মেন্টালি রিলিজ করতে দিতে হয়। তখন দেখা যায় আচ্ছা ঠিক আছে তুমি একটু খেলো বা একটু টিভিতে ইউটিউব দেখো। রাইট, এখন এই সেটি আপনি প্রযুক্তি হাতে থাকবে, কিন্তু সে কিভাবে ব্যবহার করবে, সে কন্টেন্ট কি দেখছে, এটি খুব জরুরি। প্যারেন্টাল কন্ট্রোল তো থাকতেই হবে, তাই না? প্যারেন্টাল কন্ট্রোলটা থাকতে হবে, পাশাপাশি হ্যাঁ ওই যে বললাম যে লাইফের ব্যালেন্স থাকতে হবে। ওদেরও সেম, যে কতটুকু সময় ওরা আসলে কতটুকু কাজ করবে, গ্যাজেট নিয়ে কতটুকু করবে, কতটুকু খেলবে। আমাদের এখন একটা বড় সমস্যা তো মাঠ নেই। হ্যাঁ, ঢাকা শহরে অন্তত মাঠ নেই, যেহেতু এটা তো কমন, মানে আপনার প্রোগ্রামেও হয়তো অনেকবার আলাপ হয়েছে যে মাঠ নেই। তো মাঠ না থাকলে যা হয় যে আমাদের তো আমরা হয়তো মাঠ আছে আপনার বাসা থেকে দূরে, আবার ঢাকা শহরের অনেক মাঠ ক্লাবের দখলে, ক্লাব লিজ নিয়েছে, যেটা আইনত এটা পারে না কোনো ক্লাব, কিন্তু অনেকগুলো ক্লাব দেখবেন যে ক্যান্টনমেন্টের মতো ঘেরাও দিয়ে রেখেছে, আপনি ঢুকতে চাইলে জিজ্ঞেস করবে তুমি এখানে কেন ঢুকবা, ফলে এটা তো হয় না। এটা আমরা আমাদের এই শোতে অনেকবার এই ঢাকার মাঠ নিয়ে কথা বলেছি। রাইট, আমরাও একই কথাই বলছি। তো আমাদের আসলে খেলতে যাওয়ার জন্য দেখা যায় যে ওয়েট করতে হয় 1 সপ্তাহ। হ্যাঁ, সপ্তাহে হয়তো বাবা মা নিয়ে যাবে মাঠে, তারপরে হয়তো একদিন গিয়ে খেলবে বা 2 দিন গিয়ে খেলবে। তো মানে এটা আমরাও খুব মিস করি, তাই না? আসলে ফিজিক্যালি এখন যেমন আমার ছেলে তাইকোন্ডোতে যাচ্ছে, মানে আমি বাউন্ড টু, কোভিড এর পরে ওদের এত ওয়েট বেড়ে গেল হঠাৎ করে, ফিজিক্যাল ওয়েট, মানে ফিজিক্যাল ওয়ার্ক তো করে না, কোনো ওয়ার্ক তো ছিল না তখন, এই কারণে আমি বাধ্য হয়ে ওকে তাইকোন্ডোতে দিলাম। এখন তাইকোন্ডোতে তারপরও দেখা যাচ্ছে তাইকোন্ডোতে ওকে দিয়ে আসতে হয়, ওকে নিয়ে আসতে হয়, মানে এই যে সেফটি মেজার, এটাই আমাদের ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসার যে ট্রাফিক, মানে এখানে তো জীবনের বড় সময় চলে যায়। এবং সেই ক্ষেত্রে আমরা একটু সামাজিকতা নিয়ে কথা বলতে চাই, যে ধরেন বিভিন্ন সামাজিক উৎসবে যেতে হয়, অনুষ্ঠানে যেতে হয় আত্মীয় স্বজনদের বাড়িতে, সেটা কতটুকু মেনটেন করতে পারেন এই শহরে? আমরা মোটামুটি খুব সোশ্যাল কানেকশন মেনটেন করে চলি, আমরা কোনো দাওয়াতকে না করি না আমরা, কারণ ওইটা আমাদের খুব মেন্টালি আমাদের একটা রিলিজ করার জায়গা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওদেরকে ছাড়া যেন আমরা চলতেই পারি না এমন কিছুই। আমরা উইকেন্ডটা এই বেড়ানোর পাশাপাশি আমরা আবার সোশ্যাল কমিটমেন্ট যেগুলো থাকে আমাদের, আমরা সেগুলো মেনটেন করি। আমরা খুব দাওয়াতে যাই, গ্রুমিং এর জন্য এটা খুব জরুরি, অনেক লোকের সঙ্গে ওরা মেশার সুযোগটা পায়। রাইট, অবশ্যই এটা জরুরি। আমরা ছোটবেলায় যেমন অনেক মাঠ পেয়েছি, যেটা বলছিলাম আর কি, মাঠের প্রসঙ্গে যাব। আরেকটা বিরতি নিয়ে আপনার কাছে আসছি দর্শক, আরেকটা বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে, শুক্রবারে 7 দিন মানে সংসারের গল্প, এবং আজকে আমরা একটি ব্যাংকার দম্পতির সঙ্গে আড্ডা দিচ্ছি, আকরামউদ্দিন এবং ফাহমিদা মান্নান। মৌসুমী আছেন। বিরতির আগে যে জায়গাটিতে ছিলাম, যে ঢাকার মাঠ একটা বড় সংকটের জায়গা, এবং যে কারণে আপনি ইচ্ছা থাকলেও বাচ্চাকে নিয়ে যে যাবেন উইকেন্ডে, সেই সুযোগটা থাকে না। হয়তো মাঠ আছে কিন্তু আপনি যেতে পারছেন না, বাসা থেকে দূরে, আবার যেই মাঠটি আছে সেই মাঠটি কোনো ক্লাবের দখলে, খুব কঠিন, খুবই কঠিন। আমাদের সময় আসলে যেটা বলতে যাচ্ছিলাম, যে আমাদের সময় অনেক মাঠ ছিল, আমরা প্রতিদিন খেলতাম। হ্যাঁ, এবং সেই কারণে আমরা ফিজিক্যালি আমরা বলতে পারি যে এখনো আমরা যথেষ্ট ভালো আছি। হ্যাঁ, আর এই কারণে আমাদের মেন্টালি আমাদের অনেক ধরনের অ্যাংজাইটি যেগুলো থাকে, সেগুলো খেলাধুলার মাধ্যমে কিন্তু চলে যায়, তাই না? তো সেগুলো তো আমাদের বাচ্চারা পাচ্ছে না। ওদেরকে আমরা হয়তো উইকে একবার নিয়ে যেতে পারছি মাঠে, কিন্তু সেটা তাও অধিকাংশ বাবা মাই উইকেন্ডে একদিনও মাঠে নিতে পারে না, হয়তো বাবা মায়ের ব্যস্ততা থাকে, অথবা মাঠ কাছে নেই, অনেকগুলো, অথবা সোশ্যাল কোনো মানে ফ্যামিলি প্রোগ্রাম থাকে, গ্যাদারিং থাকে, যে ওই উইকে আর ওটা হচ্ছে না, খুব কঠিন। তো এটা আসলেই খুব কঠিন, আসলেই খুব কঠিন। আমরা যেমন বিভিন্ন এই কারণে আমরা বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামেও আমরা ছোটবেলা থেকেই ইনভলভ ছিলাম। হ্যাঁ, আপনি নিজেও ছিলেন। আমি টুকটাক গান শিখতাম, আর আমি নাচ করতাম, কিন্তু ওই এখন তো সময় পাই, নাচটা ছেড়ে দিয়েছি, মানে প্রোগ্রাম করা ছেড়ে দিয়েছি, কিন্তু এখনো তো মানে মনে প্রাণে খুব নাচকে ভালোবাসি। আমার মেয়েকেও নাচ শেখাচ্ছি সেই ভালোবাসা থেকে, আমার গুরুর কাছেই সে নাচ শিখছে আর কি। আচ্ছা, ওকে। আমরা একটু, যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কয়েকটা খুব ফরম্যাটেড প্রশ্ন আমাদের এই প্রোগ্রামে আমরা করি। আচ্ছা, ধরেন 1 নম্বর প্রশ্ন হলো এই, যে আপনাদের সংসারে সবচেয়ে সুন্দর জিনিস কোনটা? আমাদের সব সুন্দর জিনিস যদি বলি, ওই আমাদের ছবিগুলো, আগের ছবিটা যদি দেখেন, হ্যাঁ,
এই আমরা চারজন একসাথে আছি, এটাই সবচেয়ে সুন্দর আমার কাছে। মানে বন্ডিং, এটাই আমাদের সবচেয়ে বড় সুন্দর উনি জিনিস। বাবা হিসেবে কেমন, মানে আপনি যদি ওনাকে নাম্বার দেন বাবা হিসেবে 100-তে কত দিবেন? আমি বাবা হিসেবে থেকে আমার ছেলেমেয়েরা এখন যদি থাকতো ওরা 100-তে 1000 দিয়ে দিত, ওরে বাবা। কারণ ওদের কাছে মা খুব স্ট্রিক্ট, মা আচ্ছা, শাসন করে, শাসন মা করে। ডিসিপ্লিন, যেটা হয় মায়েদের কমন, যেটা একটা বাচ্চাদের কমপ্লেন Right. থাকে। বাট বাবা খুব ভালো, বাবা খুব জলি, বাবা অলওয়েজ ভেরি বকা দেয় না। লাভিং, হ্যাঁ কেয়ারিং, ওদের বাবা খুব ভালো। অ্যান্ড যতটুকু সময় পায় বাবাকে ওদের খুব কোয়ালিটি সময় কাটে। বাবা 100-তে 100, 100-তে হাজবেন্ড 1000, হিসেবে কত? হাজবেন্ড হিসেবে 100-তে 1 লাখ। ওরে বাবা, এটা কিভাবে সম্ভব? এত ভালো হাজবেন্ড? হ্যাঁ, এটা হাজবেন্ড এত ভালো হতে পারে? এটা বিরাট হাজবেন্ড ব্যাপার হিসেবে কিন্তু। 100-তে 1 লাখ, সেটা বলবো হচ্ছে আচ্ছা। ভালোবাসার জায়গা থেকে বেশি হচ্ছে দায়িত্ববোধ, যেটা হি ইজ আ ভেরি রেসপন্সিবল ম্যান। সবসময় সব দায়িত্বগুলো মানে সাগ্রহে করে, হাসি মুখে করে, বিরক্ত হয়ও, কিন্তু তার মধ্যে হাসি মুখটাই বেশি আর কি। বাহ। এইটা একটা বড় পাওয়া। আপনার ঝগড়াঝাটি হয় না? খুব টুকটাক, মানে কোনো ইস্যুই তৈরি হয় না? খুব বেশি একটা আমাদের আমার ঝগড়াঝাটি তরফ থেকে হয় না। হয় না। আর উনি শুরুতেই আর উনি তো বলেছেন বলেছেন উনি কথা কথা কম কম বলেন, সো একা আসলে ঝগড়া করে আনন্দ নাই। আনন্দ নেই। একদমই না। Right. উনি মা হিসেবে কত 100-তে? ওয়েল, আমি আপনাকে বলি, ওর নিজের গ্রুমিংটাও বেশ ভালো হয়েছে ছোটবেলায়, এই কারণে ও আমার বাচ্চাদের গ্রুমিংটাও বেশ ভালো করছে, এবং সেই হিসেবে মা হিসেবে খুবই ভালো। এবং বললো না যে বাচ্চারা বাবাকে 100-তে 1000 দিবে, কিন্তু আলটিমেটলি দিন শেষে ওরা মাকেই সবচেয়ে বেশি পছন্দ করে। আচ্ছা, কারণ মায়ের কাছে বেশি সময় থেকেছে সে। Exactly. এটা একটা বড় ইয়ে। আর ওয়াইফ হিসেবে? ওয়াইফ হিসেবে অবশ্যই শি ইজ ভেরি লাভিং, হ্যাঁ, অ্যান্ড আমাদেরকে খুব টেক কেয়ার করে, খুবই ভালো। তার খুব সবচেয়ে ভালো বেশি কি? অ্যাডজেক্টিভ পাওয়া যাচ্ছে না আমার জন্য। তার সবচেয়ে ভালো কি? ওর সবচেয়ে ভালো হচ্ছে ও ইয়ে ছিল, ও আপনি বোধহয় আরেকটা পরিচয় জানেন না, সেটা হচ্ছে ও বিতর্ক প্রতিযোগিতায় বেশ আচ্ছা। ভালো বিতার্কিক ছিলাম। ভালো বিতার্কিক। তো সেটাতে বেশ ভালো। ভালো বিতার্কিক হলে তো সংসারে ঝামেলা লাগার কথা না, মানে যুক্তি দিয়ে তর্কটাই আমি বেশি পছন্দ করি। আমি কিন্তু চুপ আছি। মানে আপনি বিতার্কিক হলে ঝামেলাটা লাগতো আর কি। যুক্তি দিয়ে অবশ্যই তর্ক হওয়া উচিত ভাইয়া, তাই না? right. মানে যে কোনো কিছুই শুধু সবকিছু একদম সবসময় একইভাবে চলছে তা না। না। এখানে দুইজনের মতামতটা কিন্তু খুব জরুরি, এবং Right. মতামত দিতে গেলেই কিন্তু তখন যুক্তি আসবে, এবং যুক্তির সাথে কিছুটা তর্ক হবে, পাল্টা যুক্তিও থাকবে। এবং এটা খুবই লজিক্যাল, এটা Logical. হতেই পারে। Right. এতটুকু যুক্তি তর্ক না হলে তো আর আসলে সংসার হয় না। আচ্ছা, তাহলে তার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে উনি তার্কিক। খুব ভালো এক্সপ্লেইন করে দিতে পারি যুক্তি এবং তর্কের মাধ্যমে। আচ্ছা, কিন্তু তিনি খুবই ভালো রান্না করেন, 200 লোকের রান্না করে ফেলেন, তাই তো? এটা হচ্ছে উনি অনেক রান্না করতে পারেন এটা, কিন্তু ওনার বিশেষ কোন রান্নাটা আপনি খুবই পছন্দ করেন? ওয়েল, টু বি ভেরি অনেস্ট, আপনি তো বুঝতেই পারছেন যে আমি অনেক খাদ্য রসিক একজন মানুষ। না, সেটা বোঝা যাচ্ছে না দেখে বোঝা যাচ্ছে, আই এম শিওর। তো আমি আগে অনেক খাবার, মানে বাইরে অনেক এক্সপ্লোর করতাম খাবার দাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো অনেস্টলি আমি বলি, লাস্ট আমার এখন মনে পড়ে না যে বাইরে আমি কবে আর এক্সপ্লোর করতে গিয়েছি। আচ্ছা, প্রয়োজন হয় Because না। আমার এখন আর বাইরের খাবার ভালো সেটা লাগে না। যেখানেই হোক অতটা ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, বিকজ অফ হার। আহা, বাহ। মানে এরকম যে ভালো শেফ থাকলে বাইরে খাওয়ার দরকার হয় না আর কি। কিন্তু উনি রান্না করতে পারেন। একটা ডিমও ভেজে খাওয়ার নি আমাকে এখন পর্যন্ত। এই যে, তাই না? জি, এটা আমাদের বাসায় আপনি কোনো একদিন। প্রচুর রান্না করেন, কিন্তু সবচেয়ে এনজয় করেন কি বাংলাদেশি রান্না না বাইরের বিদেশি আমি রান্না? বাংলাদেশিটাই বেশি করি, দেশি রান্না, মোগলাই আমাদের যেটা একদম অথেন্টিক, কাচ্চি, আচ্ছা, আচ্ছা। রোস্ট, না, সবাই কিন্তু এগুলোই আমার কাচ্চি হাতের রোস্ট রান্না এগুলো কি বেশি আমরা পছন্দ বাঙালি করে। খাবার বলবো? মোগলাই বলবেন না কেন? মোগলাই বলবো। হ্যাঁ, মোগলাই বলবো। আর সাধারণ যে দেশি অবশ্য এখন রান্নাটা, আমাদের কালচারের অংশ হয়ে গেছে true, আসলে। আর সাধারণ দেশি রান্নাটা তো সেটা নিয়মিত হচ্ছেই। কিন্তু আপনি একটা ডিম ভাজা শিখলেন না এরকম শেফের সঙ্গে থেকে? ওই যে প্রয়োজন পড়ে, Well, প্রয়োজন আমরা- পড়লে পড়ে। করতাম। হ্যাঁ, প্রয়োজন পড়েনি, বিকজ যতদিন যৌথ পরিবারে ছিলাম, আমার মার সাথে ছিলাম, সেখানে প্রয়োজন পড়েনি। পরে একসাথে আবার আমরা বললাম যে অনু ফ্যামিলিতে যাওয়ার পরেও সেটা আসলে
হয়ে ওঠেনি হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি রাইট, আমরা চাই আপনি একদিন ভালো শেফ হবেন, আপনার রান্নাও আমরা খেতে চাই। আপনার চা খাওয়ালেই আমি খুশি। ও, চাটা বানাতে পারেন? না আসলেই পারি না। আচ্ছা আচ্ছা, এটা খুবই অনেক, আমাদের এই সাথে অনেকে এসছেন যে স্ত্রী প্রশংসা করে গেছেন যে তার চেয়ে তার হাজবেন্ডের রান্না ভালো ভালো। রান্না করে। হ্যাঁ, Lucky she is হ্যাঁ, lucky। in এবং that case. অনেকে এরকম এসছেন যে হাজবেন্ডের কথা বলতে তিনি কোনোদিন বাজারেও যান নাই, উনি একাই কি বলে যে না, উনি খুব ভালো বাজার বাজার করেন না? হ্যাঁ, খুব ভালো বাজার করেন। ভালো বাজার। হ্যাঁ, এটা একটা ভালো বাজার গুণ। করেন এবং নিয়মিত বাজার করেন। কিন্তু বিয়ের প্রথম দিকে উনি পচা মাছ টাছ নিয়ে আসতেন না, কখনোই না। কখনোই না। এটা খুবই একটা ভালো, খুবই ভালো। খুবই ভালো। তার মানে আপনি কি বলে বাসায় ছাত্র জীবনে বাজার করতেন, স্কুলিংটা ছিল। মানে যে বড় অবশ্যই, পরিবার আমাদের ছিল বাসায় তো, বড় ওরা এটা পরিবার ছিল। দেখেছে। তো আমরা তো বাসায় তো অবশ্যই বাজার করতাম। রাইট। আচ্ছা, আমরা একদম লাস্ট প্রশ্ন দিয়ে শেষ করতেছি আজকে, যে এমন কোনো কথা আছে এই 13 বছরে বলা হয় নাই তাকে? আমার তরফ থেকে সবই বলা হয়ে গেছে, সব কথা বলা হয়ে গেছে। সব কথা বলা হয়ে গেছে। বা আমি তোমাকে ভালোবাসি, এটাও অসংখ্যবার বলা হয়েছে। এটা কি বলতে হয়? এটা বলতে হয়। বলতে হয়? হ্যাঁ, শুনতে ভালো লাগে কিন্তু, তাই না? আমার মনে হয়, কিন্তু আমি শুনিনি এখন পর্যন্ত না? এখন পর্যন্ত একবারও না? শুনি না। তার মানে না, আপনি কিছু কথা আমার কাছে মনে হয় যে এটা না বলাই। হ্যাঁ, না বলাই ভালো। এটা ফিল না বলা ভালো, মানে ফিল করার ব্যাপার, না বললেও চলে। না বললে মানে যেটা না বললেও চলে সেটা বলার কি দরকার? না, কি দরকার না, এটা ফিল করার ব্যাপার। এবং এই যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে, তাই না? আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে আসবার জন্য। আমরা আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। প্রাণবন্ত আড্ডা দিলাম এবং আমি আপনাকে আবার একবার কংগ্রাচুলেট করি। কোভিডের সময় আপনি মানুষের জন্য যা করেছেন, এটি আমরা একটা ফর্মালি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার মতো মানুষেরা আছে বলেই সমাজটা আসলে সুন্দর। এবং অনেক মানুষ না খেয়ে থাকে, হয়তো বলতে পারে না, কিন্তু তাদের কাছে পৌঁছানো খুব জরুরি, খুব জরুরি। আমরা অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকে 7 দিন। ভালো থাকবেন।